দেশে সকলে বসবাস করবে নির্বিঘ্নে, সবাই আমাদের ভাই। দেশ বিদেশি যারা এই দেশে আছেন তারাও আমাদের ভাই। কিন্তু শুধু যারা ৭১ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা রাজাকারের উত্তরসূরি রাজাকারের বাচ্চা, ওরা এই দেশে কোনোভাবেই থাকতে পারবে না। এমনকি এই দেশে জীবদ্দশায় জীবিতভাবে অন্য দেশেও পালায় যেতে পারবে না। ওদের চ্যাপ্টার এই দেশের মাটির মধ্যেই পুঁতে দিতে হবে। এই রাজাকারের বাচ্চারা দেশের যেখানে যাক না কেন সেখান থেকে ষড়যন্ত্র করবে আমার মানচিত্র নিয়ে, আমার লাল সবুজের পতাকা নিয়ে। সুতরাং এই মাটির মধ্যে ওদেরকে আমরা পুঁতে দেবো। কোনোভাবে ওদের অক্সিজেন আমরা বাইরে রাখবো না ইনশাআল্লাহ। এভাবে প্রতিটা ভাইদেরকে শপথ নিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ ছাত্রলীগকে সৃষ্টি করে নাই, ছাত্রলীগ বাংলাদেশকে সৃষ্টি করছে। এই ছাত্রলীগ বেহায়ার মতন যেমন বাংলাদেশ বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসতে জানে, নিজেদের জীবনের মায়া ত্যাগ করে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে মুক্তিযুদ্ধকে বহন করতে জানে এই ছাত্রলীগ তদ্রুপ ভাবে। যারা মুক্তিযুদ্ধকে কলুষিত করে, যারা মুক্তিযুদ্ধকে হেয় করে, যারা দেশদ্রোহী, যারা ছাত্রলীগের মধ্যে থেকে মুনাফিকি করে, তাদের ২০ দাঁত উপরে ফেলে দিতেও জানে। একমাত্র মহান সৃষ্টিকর্তা ব্যতীত পৃথিবীতে এমন কোন নেতার পয়দা হয় না, এমন কোন নেতার সৃষ্টি হয় নাই যে ছাত্রলীগকে শেষ করতে পারবে। ডেভিল ইনুসের যুগ ছিল বাংলাদেশে একটি জাহান্নামের যুগ। এই ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইন না, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যখন যে মুহূর্তটাই বাংলাদেশের মধ্যে বলা যায় নাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মুক্তিযুদ্ধের কথা বলা যায় নাই, বঙ্গবন্ধু বলা যায় নাই, এটা বললেই তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাকে কারাগারে ভরে রাখা হয়েছে। ঠিক তৎসময় সে অন্ধকার যুগের মধ্যে আমরা দেখেছি এক ঝাঁক তরুণ যুবক, এক ঝাঁক শিক্ষার্থী ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত অঞ্চলে ঘুরে ঘুরে তারা ছাত্রলীগের ব্যানার লাগিয়ে তারা ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের মাঝে সহায়তা বিতরণ করতে, সাহায্য বিতরণ করছে। এই রমজান মাসের মধ্যে আমরা দেখেছি কিভাবে মাঠে ঘাটে তারা উচ্ছ্বাস করে আনন্দ উল্লাস করতেছে। তারা গর্বের সাথে বলতেছে আমি ছাত্রলীগের একজন সমর্থক, আমি ছাত্রলীগের একজন কর্মী। তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলে ভাই ৫ তারিখের আগে আমি ছাত্রলীগের কোথাও কোনো পদে ছিলাম না, আমি ছাত্রলীগের কোনো ইউনিটে ছিলাম না, তারপর দেশপ্রেমিক হিসেবে যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ধারণ করে, যে মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেই অটোমেটিক ছাত্রলীগ হয়ে যায়, সেই অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায়। ছাত্রলীগের ভাইদের কাছে অনুরোধ থাকবে, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধীদের বিষয়ে মায়া করেন না। একটারে কোনোভাবে ধরতে পারলে তারে আবার ভঙ্গুতে পাঠাই দিয়েন না, তার চ্যাপ্টার ওইখানে ক্লোজ করে দিয়েন। ওই পঙ্গুতে যাই আবার সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাওয়ার পরে আবার আমার মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ওরে আপনি ছাইড়া দিলে ও দেশ থেকে বেরিয়ে অন্য দেশে চলে যাবে, অন্য দেশ থেকে আবার আমার বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। সুতরাং ১০ টাকার লটারিতে যেমন ৫ লক্ষ টাকা পুরস্কার হঠাৎ পাইয়া যাওয়া, এই একটা জুলাই জঙ্গিকে হাতের কাছে পাইয়া যাওয়া মানে মনে করবেন সেই লটারির পুরস্কার, ওর চ্যাপ্টার ওইখানে ক্লোজ করে দিতে হবে। আমাদের নেতা বঙ্গবন্ধু তিনি ৭১ পরবর্তী একটা সমাবেশে বক্তব্যের সময় বলছিলেন, আমি যদি শুধু আগের মতো নেতা হইতাম তাহলে লাল ঘোড়া দাবড়াই দিতাম, কিন্তু কার বিরুদ্ধে আমি কথা বলবো? আমি তো জাতির পিতা, আমি তো বঙ্গবন্ধু, আমি তো স্থপতি, সবাই আমার। কার সে আমি কারাগারে দেব, কারে আমি জেলে দেব? এই মায়া কইরেই তৎকালীন সময় এই দেশদ্রোহীদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান যাইতে পারেন নাই, কঠোরতা দেখান নাই। কুখ্যাত রাজাকার শাহ আজিজকে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছিলেন সত্য, কিন্তু কারাগারে আবার তিনি যাতে যেমন ভালো থাকে তার ব্যবস্থাও তিনি করেছিলেন। এখানেই আমাদের সর্বনাশ হয়েছিল। আজকের এই সর্বনাশ এদেরকে আপনি যতবার মাফ করে দেবেন, এই মুনাফিকের দল, এই মুনাফিকের দলদের আপনি যতবার ক্ষমা করবেন ততবারই আপনি ভুল করবেন। সেই ভুলটা অতীতে আমাদের হয়েছিল, নেতা করেছিলেন। আর যে কারণেই কিন্তু নেতার সেই উদারতাকে ওরা দুর্বলতা হিসেবে ধরে নিয়ে আজকে ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভাইরা আমার, যতগুলো রাজাকারকে কারাগারে দিয়েছিল, জিয়াউর রহমান ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করলো। হত্যার পরবর্তীতে এই শাহ আজিজকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী বানাইছিল। তার বিএনপি সংগঠনের একটি তৎকালীন ছিলেন কিংস পার্টি। আজকের এই ক্যান্টনমেন্টে পয়দা হয়েছিল আজকে ওই বিএনপি রাজনৈতিক দলের এবং এই ইসলাম মুসলিম লীগের সমস্ত নেতাদের এই শাহ আজিজের সংগঠন। তার তো কোনো নেতা কর্মী ছিল না, তিনি রাজনৈতিক পলিটিশিয়ান কোনো ব্যক্তি না। এই শাহ আজিজদেরই এই সংগঠনের লোকদের, এই রাজাকারদের নিয়ে সমন্বয়ে তৈরি হয়েছিল তৎকালীন সময় এই সংগঠন। এই গু আজম এবং নিজামী তাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হয়েছিল, তারা এই দেশে ঢুকতে পারে নাই। বঙ্গবন্ধু জীবদ্দশায় বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পরবর্তী সময় কিন্তু এই কুখ্যাত রাজাকার এই বাংলাদেশে প্রবেশ করাইছিল। কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত এই বিএনপির মতো আরো কয়েকটা রাজনৈতিক দল আছে, তারা নিজেদের শক্তি অর্থাৎ শুধু আওয়ামী লীগকে দাবায় রাখার জন্য এই রাজাকার, এই কুখ্যাত নিকৃষ্টতম ব্যক্তিদের এই মুনাফিকি দলটাকে তারা ভারী করছে, তাদের দলে আইনা শক্তি সঞ্চার করছে আওয়ামী লীগের এই স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলটাকে শুধু দাবায় রাখার জন্য, বাংলাদেশের উন্নয়ন, জনগণের উন্নয়নকে দাবায় রাখার জন্য। আপনাদের উদ্দেশ্যে বলবো, এই মুনাফিকদের যতবার ক্ষমা করা হয়েছে ততবারই একটা সময় আবার আমাদের বিস্ফোরণে পরিণত হয়েছে। ভাইরা আমার, তাই আগামীতে এই যে কিছু কিছু জায়গায় দেখে, কয়দিন আগে একটা জায়গায় দেখলাম একটা জঙ্গি কেউ ধরছে, সেখানে নাচানাচি করছে,
নাচাইছে, ভিডিও করে ছাড়ে দিচ্ছে, আমি জানি না ওরা কারা ধরছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভাইয়েরা, এই জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা একটারে যখন ধরতে পারবেন, এর পূর্ব উত্তর সরি পর্যন্ত শুরু করে যত সরি হোক না কেন, কারণ আমরা দেখছি এই প্রজন্মের অনেক ছোট ছোট বাচ্চাদেরকে 32 নম্বর ভাঙতে গেছে, বলতেছে 32 নম্বর ভাঙা আমার খুব শখ। কেন তোমার শখ? আমার দাদা দিদির আত্মা শান্তি পাবে, তারা খবর চলে গেছে দাদা দিদির আত্মার শান্তি পাবে। কেন তাদের দাদা দিদির আত্মা শান্তি পাবে? কারণ দাদা দাদি ছিল রাজাকার, দেশ বিরোধী। আর যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা সকলেই তাদের শত্রু ছিল বঙ্গবন্ধু। এটা তো সবাই জানেন, এটা তো পানির মতন দিব্যি পরিষ্কার। সুতরাং আমার ভাইরা, এই রাজাকারের বাচ্চাদের সর্বশেষ উত্তরসূরি পর্যন্ত সেটা রাজাকারের পয়দা থেকে রাজাকারের সৃষ্টি হয়, ওদের রক্ত থেকে, ওদের জেনেটিক থেকে, ওদের বীর্য থেকে, ওই বীর্যই তৈরি হয়। এই আজকে একজন দুজন ওদের সংখ্যা কিন্তু ব্যাপক অপরিসীম ওদের সংখ্যা, যেটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 24-এর এই 5 আগস্ট পরবর্তী সময়। যেখানে যে অবস্থা যারা যেখানে পাবেন চ্যাপ্টার এখানে ক্লোজ করে দিবেন। দয়া করে পঙ্গুতে ফাড়াইয়েন না, পঙ্গুতে ফাড়িয়ে আবার সুস্থ হয়ে কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। দয়া করে যদি আপনি ছাইরা দেন, এই দেশ থেকে ভাইকে যাবে, বিদেশ থেকে আবার ষড়যন্ত্র করবে এই দেশের বিরুদ্ধে। তাই ওদের বিষয় কোন স্যাক্রিফাইস করেন না, ওর চ্যাপ্টারটা ওইখানে ক্লোজ করে দিবেন, ওর অক্সিজেন ওইখানে খাইয়ে দিবেন, এরপর যা হয় হবার হবে। কথা একটা লাউড এন্ড ক্লিয়ার, এর মধ্যে অন্য কোনো XYZ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশ সৃষ্টি করছে। এই বাংলাদেশে শুধু স্বাধীনতা বিরোধী বাদে আর সকলে নির্বিঘ্নে চলাচল করবে। যারা এই বাংলাদেশে রাজনীতি করবে, যারা এই ক্ষমতায় যাবে, তারা 71 মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্থপতি, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, এইটা মাইনে নিয়ে দেশে রাজনীতি করতে হবে। এর বাইরে অন্য কোনো XYZ কোনো শব্দ থাকবে না। এই দেশে সকলের জন্য, এই দেশে সকলে বসবাস করবে নির্বিঘ্নে। সবাই আমাদের ভাই, দেশ বিদেশি যারা এই দেশে আছেন তারাও আমাদের ভাই। কিন্তু শুধু যারা 71 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা রাজাকারের উত্তরসূরি রাজাকারের বাচ্চা, ওরা এই দেশে কোনোভাবেই থাকতে পারবে না। এমনকি এই দেশে জীবদ্দশায় জীবিতভাবে অন্য দেশেও পালায় যেতে পারবে না। ওদের চ্যাপ্টার এই দেশের মাটির মধ্যেই পুঁতে দিতে হবে। এই রাজাকারের বাচ্চারা দেশের যেখানে যাক না কেন সেখান থেকে ষড়যন্ত্র করবে, আমার মানচিত্র নিয়ে, আমার লাল সবুজের পতাকা নিয়ে। সুতরাং এই মাটির মধ্যেই ওদেরকে আমরা পুঁতে দেবো, কোনোভাবে ওদের অক্সিজেন আমরা বাইরে রাখবো না ইনশাআল্লাহ। এভাবে প্রতিটা ভাইদেরকে শপথ নিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রেহাই পেতে হয় তাহলে আওয়ামী লীগকে আনতেই হবে মাঠে। তাকে যদি বহির্বিশ্বের সাথে নেগোসিয়েশনে তাকে জিততে হয় বা তার বাংলার মানুষের অধিকার আদায় করতে হয়, তাহলে তাকে আওয়ামী লীগকে আনতে হবে। আওয়ামী লীগের মতো বড় শক্তি তার পাশে থাকতে হবে। জাতীয় ঐক্য গড়তে হলে তাকে আওয়ামী লীগকে আনতেই হবে। সেখানে আপোষ হইতে পারে, তুমিও আপোষ করো, তুমি বলো শেখ হাসিনাকে যে আমি গ্রেনেড মেরে আমি ভুল করছিলাম, আপনি আমাদের ক্রিমিনালদেরকে আটকায় রেখে আপনিও আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আসেন এখন আপোষ হয়েছে। এই কথাটা তো বলা, মানুষ তো গেম চেঞ্জ করতে হয়। রাজনীতিবিদ গেম চেঞ্জ না করলে ওই গতানুগতিক ধরকাশি ধরে আছি, তা আগেও চলছে এখনো চলি, যে ভাষা নিয়ে ধানের শীষ ধরাই দিয়ে গেছে, তাতে লাভটা গিয়া দিচ্ছে ধরাইয়া। তোমার ক্রেডিট, জিয়াউর রহমানের ক্রেডিট কোথায় তাহলে? এই যে নির্বোধের মতো, অশিক্ষিতদের মতো এখানে শিখাই দিল, আছে তো সেই বিভ্রান্ত চৈনিকরা তো পাশে আছে। জিয়াউর রহমান যখন সাধারণ রাজনীতিবিদদের দিয়ে উনি দল করতে পারলেন না, তখন তো কাদেরকে দিয়ে করছে? সন্ত্রাসীদের দিয়ে করছে। চৈনিকরা যারা 69 এবং 70-এর যে আন্দোলনের, জাতীয়তাবাদী আন্দোলনে যারা ওয়াস্ট আউট হয়ে গেছে, সেই লোকগুলো, পচা মালগুলো, রদ্দি মালগুলো নিয়ে তাকে করতে হবে। তার যে অবৈধ ক্ষমতা, পিস্তল দিয়ে ক্ষমতা দখল করলো, সেই ক্ষমতা তাকে টিকাই রাখতে গিয়ে সে একটা পার্টি গঠন করেছিল। সেই পার্টি যাদেরকে দিয়ে যা পাইছে সামনে সে আবর্জনা দিয়ে সেই পার্টিকে, তো কালের বিবর্তনে তো মানুষ হয়, ভালো হয় তো। 51টা খুন করে তারপরে তো মানুষ 52টা করে তারপরে দেখা গেল যে সে ইয়া হয়ে গেল, ভালো হয়ে গেল, পীর হয়ে গেল। বা তো এইরকম হয় তো, মানুষের চেঞ্জ হতে হয়, গেম চেঞ্জ করতে হয় রাজনীতিতে এইভাবে বসে থাকলে ওই যে রাজনীতি ওইটা নিয়ে চললে হবে না। এই পর্যন্ত একটা আমি জিনিস দেখলাম না, বলে শুরুতে তো ভালো কথা বললো, কালকে শুনলাম ভালো কথা বললো, কাউকে দেওয়া হবে না, সব ক্রিমিনালদের বা করাপশন
নির্মূল করবেন? কি করাপশন নির্মূল করবেন? সে করাপশন তো বেড়েই চলছে, প্রতিনিয়ত করাপশন বেড়ে চলছে। আরো করাপশন এখন একটা ইনস্টিটিউশনাল শেপ পাচ্ছে করাপশন। জি, ধন্যবাদ। পরে একদম সঙ্গে থাকুন। নিখিল দা, তাহলে করাপশন এবং সন্ত্রাস এগুলো নিয়ে তিনি বেশি কথা বলেছেন। যদি শুরুর লাইনটা পড়ি আমরা, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায়, তবে কেউ যেন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতায় লিপ্ত হতে না পারে, এটিও আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত, মানবিক, অন্য কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের কার্যক্রমের অংশ আপনাদের। তারপর যেটি তিনি বলেছেন, আমি আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই, দুর্নীতি সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্যই সমান, কোনো ব্যক্তি বা দল নয়। আপনারা আইনের রক্ষক, আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র জনগণের কল্যাণে। এ পর্যন্ত ওনার 2.5 মাসে সেরকম কিছু দেখলেন কিনা? 3 মাস হতে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। সুবচন এগুলা আমরা তো শুনি। আমি প্রথমেই বলেছি আসলে এর মধ্যেও কি তিনি যদি তার সে আকাঙ্ক্ষা থাকে, প্রথমে তার কাজ করার কি দরকার ছিল, যে বিশেষ করে ইউনূসের সময় যত মবতন্ত্র হয়েছে, মাজার ধ্বংস হয়েছে, যারা মব করে প্রতিপক্ষকে জ্বালিয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধের যেসব স্মারকগুলো ধ্বংস করেছে, যারা এইসব ঘটনার সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা, সেটা হতো তার আইনের শাসন। এটা দরকার। হামে শিশুরা মারা যাচ্ছে, এটা ভুল পদক্ষেপ বা দুর্নীতি যেটা বলেন না কেন, যেই কারণে এই কাজটা করেছে, সেটা কত বড়, 400-র উপরে নিরাপরাধ শিশুরা মৃত্যুবরণ করেছে। স্বাস্থ্য উপদেষ্টা সরকারি প্রধান সেই সময়ের স্বাস্থ্য উপদেষ্টা, তিনি তো জেলখানায় থাকার কথা, এবং কি ইউনূসও তো জেলখানায় থাকার কথা। কারণ সেই সময় তারা যে পলিসি গ্রহণ করেছে সেটা কত বড় ক্ষতিকর প্রভাব পড়েছে, যেটা এখন আমাদের একবারে নিষ্পাপ শিশুরা মৃত্যুবরণ করছে। তাহলে তিনি কি সেই পদক্ষেপ গ্রহণ করেছেন? তিনি যতগুলো মাজার ধ্বংস হয়েছে শত শত, সেগুলো কি করছেন? এমনকি দীপু দাসকে যে প্রধান আসামি, তাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। সেটা ছেড়ে দিয়েছেন তো এই সরকারের সময়, সেটা তো আগে না। তাহলে আমরা কিভাবে বুঝবো তিনি আইনের শাসন তৈরি করবেন? আচ্ছা, এখন বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় আমরা সাধারণ মানুষ গেলাম আর বিএনপির নেতা গেল, তো এটা কি বলতে হয় বিএনপির নেতার কথাই তো চলছে? না হলে বিরোধী পক্ষ বা যাদের উপরে নির্যাতন নিপীড়ন করছেন তাদের কথার উপর ভিত্তি করে যাদেরকে অ্যারেস্ট করছেন, জেলখানায় নিক্ষেপ করছেন, অথবা বাবা মারা গেছে, প্রিয়জন মারা গেছে, তাকে সেখানে প্যারোলে মুক্তি দিয়ে তার সেই শেষ সময়, সে যত বড় অপরাধী হোক না কেন, তার প্রিয়জন মৃত্যুবরণ করেছে, সেখানে তো তার দেখার রাইট আছে, সেটা তো সাংবিধানিক রাইট আছে। সেটা কি তার ফলো করছেন না? তার মানে আপনি কথা বলছেন কিন্তু সেটা ফলো করছেন। আপনি সেখানে বক্তব্যের সময় বলছেন যে আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ তো নির্বাচনী স্লোগান ছিল, সবার আগে বাংলাদেশ। তো এখন সবার আগে আমেরিকা হয়ে গেল কেমনে? সবার আগে তো বাংলাদেশ হওয়ার কথা ছিল। ভোটের 3 দিন আগে অসম বাণিজ্য চুক্তি করেছে আমেরিকার সাথে, যেটা আমাদের গোলামির চুক্তি এই কারণে যে আমরা রাশিয়া থেকে তেল আনবো, তাও আমেরিকার অনুমতি নিতে হচ্ছে, এবং সে আমাদের 2 মাসের জন্য অনুমতি দিচ্ছে। সেই হিসাবে আমরা তেল আনতেছি। আমরা আমেরিকার সাথে
বৈরী মনোভাব এমন কোন দেশের সাথে আমি সম্পর্ক করতে পারবো না। তাহলে এটা কি গোলামী চুক্তি না? যে দিল্লি না ঢাকা বলে বলে যারা অবস্থা খারাপ করে ফেলেছে, সেই ইনকিলাব মঞ্চ, সেই জামাতি, ওরা এখন তো তাদের খবর নাই। তাহলে সবার আগে বাংলাদেশ বলে, আপনার তো এখন কথা ছিল যে এই অসম যে বাণিজ্য চুক্তি যেটা মালয়েশিয়া বাতিল করে দিয়েছে, সেটা আপনার বাতিল করার দরকার ছিল। তাহলে তো বোঝা যায় যে একটা আইনের শাসন, একটা জনগণের বান্ধব আপনি ইয়ে করবেন। আপনি একটা স্বাধীন আপনার পররাষ্ট্রনীতি সেটা থাকবে, সেটা নতজানু পররাষ্ট্রনীতি আপনার থাকবে না। তাহলে সেখানে আমরা কি দেখছিলাম? তাহলে আমার পুলিশ আমার দেশ, যখন আপনি বলবেন আমার পুলিশ, তখন কি পুলিশ আরেকজনের হবে? পুলিশ তো আপনারই হবে। আপনার তো বলতে হবে না, আপনার উপর থেকে নিচ পর্যন্ত যারা আপনার সদস্য, আপনার এই দলের সদস্য, বিভিন্ন আপনার সংগঠনের সদস্য যারা, তাদের কথাই তো শুনবে। কারণ আমার পুলিশ আমার দেশ না বলি তো এই কথা বলেন নাই যে আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, জনগণের পুলিশ, সুতরাং সেটা জনগণের কথা শুনবে, আমার কথা শুনবে না। অর্থাৎ আসলে ভেতর থেকে কথা বেরিয়ে যায়। এগুলো আপনি যতই কথা বলেন না কেন, ভেতর থেকে এটা বেরিয়ে যায়। এই বিষয়গুলো একটু খেয়াল করার বিষয় আছে। যেমন আজকে তিনি তার বক্তব্যে আরো বলছেন, যেটা সাধারণত নতুন সরকার আসলে যেটা বলে, অতীতে আপনি যত সরকার আসে প্রথম আপনি দেখবেন একটা বক্তব্য, চমৎকার একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে। সেটা হলো আমি আসছি কিন্তু আমি বিগত সরকার বা আগে যারা ছিল তারা সব শেষ করে দিয়েছে, এখানে কিছুই নাই। মানে একটু ঝুড়ি ছাড়া, মানে ঝুড়ির মধ্যে কিছু নাই, শুধু ঝুড়িটা আমি পেয়েছি, আর কিছু পাই নাই। এখানে সব খাতগুলো আমাদের ভঙ্গুর, এগুলো সব ধ্বংস করে দিয়েছে, আমি কিছু পাইনি। সুতরাং আমার যেহেতু অতীতের সরকার সব শেষ করে দিয়েছে, কিছুই নাই, সুতরাং আপনারা আমার প্রতি সেরকম একটা দৃষ্টি দিবেন। অর্থাৎ আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদের জন্য অনেক কিছু দেব। তাহলে এই যে জায়গাটা, তাহলে আপনি সুনির্দিষ্ট করেন। শুধু কতগুলো কথা বললে তো হবে না যে এই প্রকল্পে, যেই সব প্রকল্পে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। আচ্ছা, আপনি বললেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সব প্রকল্পে দুর্নীতি লুটপাট হয়েছে, পত্রপত্রিকা আছে, সেটা নিয়ে তো আপনি কথা বললেন। আপনি তার আগের সরকারের কথা বললেন, ঠিক আছে, আপনি সবার কথা বলবেন। পারলে আপনারটা, মানে আপনাদের দল এবং জামাত সহ, আজকে সরকারি দল বিরোধী দল, একসময় সরকারি দল ছিল জামাত, বিএনপি সরকার ছিল, সেই সময়ে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো আনতে, তখন বোঝা যেত যে না, আপনি একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব, আসলে জনগণকে আপনি ভালোবাসেন, জনগণের পক্ষে। আপনি শুধু আপনার প্রতিপক্ষ যারা তাদের কথা বলছেন, আপনার নিজেরও সেলফ ক্রিটিসিজম করেন। সেলফ ক্রিটিসিজমটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি তো সেলফ ক্রিটিসিজম করেন নাই। সুতরাং সেক্ষেত্রে কতগুলো কথা বললে হয় না। সেই জন্য বলছি যে তিনি যে কথা বলছেন তার সাথে আসলে তার ক্রিয়ার কোনো মিল, এর মধ্যেও মিল আমরা পাইনি। কারণ ক্ষমতার বাহিরে থাকলে গণতন্ত্রী, ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্রী হয়ে যায়। স্বৈরতন্ত্রী হওয়ার কোনো দলের ব্যাপার না, কোনো সংবিধানের ব্যাপার না, কোনো দলেরও ব্যাপার না। সেটা হলো তার অর্থনৈতিক সিস্টেমে, তার সুপার স্ট্রাকচারে সে স্বৈরতন্ত্রী হয়ে যায়। সুতরাং তার পুলিশ প্রশাসন এটা তার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে, আর এটার জন্য নির্দেশ দিতে হয় না। ওই যে জাতীয়তাবাদী ইতিমধ্যে বলে ফেলছে, আমি ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী হয়েছি। কতজন যে স্বপ্ন দেখছে, যেমন আমরা আওয়ামী লীগের সময় দেখছি কত লোক মানে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছে, কিন্তু পরে দেখা যায় যে এরা কিন্তু ইউনূস সরকারের সময় দেখা যাচ্ছে পুরো পুলটি খেয়ে গেছে। এরা পুলিশ প্রশাসন থেকে সবকিছু দেখতেন, ওই সময় বক্তব্য আর এই সময়ের বক্তব্য, এরকম অনেকের নাম আমরা বলতে পারবো যে দুই সময়ের বক্তব্য আপনি খেয়াল করলে দেখবেন, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী হইতে শুরু করে বহু মানুষ আছে এরকম। এরা হলো সখী তুমি কার, চরণে যদি ঠাঁই দাও দাসী আপনা। সুতরাং যারা চরণে ঠাঁই দেয় সেটা হলো তার দাসী হয়ে যাবে। সে যেই সরকার তার স্বার্থ সুবিধাকে কেন্দ্র করে সেটা করবে। ফলে এই সব জায়গায় যারা ঊর্ধ্বতন জায়গায় যারা থাকে, তারা সব সময় খেয়াল করে কি বক্তব্য দিতে হবে। আমাদের আমলারা কিরকম করে জানেন? আমি এমন এক আমলাকে দেখেছি যিনি আওয়ামী লীগের সরকারের সময় তিনি ইউনূস ছিলেন, তিনি বঙ্গবন্ধুর উপরে যে বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু সেই বক্তব্য দিতে পারবো না। আমিও যদি বঙ্গবন্ধুর উপরে অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমি কিন্তু সেই বক্তব্য দিতে পারবো। সেই লোক ইন্টারিম গভর্নমেন্টের সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন,
এত সুন্দর করে বক্তব্য কিন্তু আর কেউ দিতে পারত না। এটা হলো আমলা, এরা হলো পুলিশ প্রশাসন, প্রত্যেকটা জায়গায় এই ধরনের লোকের অভাব নেই। সুতরাং এদের উপর দাঁড়িয়ে, এই ভিত্তির উপর দাঁড়িয়ে তারেক রহমান তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন, তিনি জনবান্ধব প্রশাসন তৈরি করবেন, দুর্নীতি মুক্ত হবেন, এটা সোনার পাথর বাটি। এটা বাস্তবে অবাস্তব কল্পনা, কারণ টোটাল সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত, প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত, প্রক্রিয়াটাই উপর থেকে নিচ পর্যন্ত দলীয়করণ সিস্টেমটা তৈরি হয়ে যায়। সেই জায়গায় আপনি হঠাৎ, এটা তো কোয়াব দেখার মতো, কোয়াব দেখে তো আর হয় না। সুতরাং সেরকম কোনো বাস্তবতা আমি দেখছি না। ধন্যবাদ আপনাকে। একদম সঙ্গে থাকুন। ডক্টর হক, এই যে তিনি একই অনুষ্ঠানে তিনি বলেছেন দেশের প্রতিটি খাত ভঙ্গুর অবস্থায় পেয়েছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন সরকার যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা দেশটাকে পেয়েছি। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হয়ে যাওয়ার সময় দেশের প্রতিটি খাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছেন বলে দাবি করে তারেক রহমান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে ব্যাপক দুর্নীতি হওয়ার কথা বলছেন তিনি। আচ্ছা, ব্যাপক দুর্নীতি হচ্ছে, সোমবার দেশ আচ্ছা এটা পেলাম। তার ভাষ্য অনুযায়ী যখন দায়িত্ব গ্রহণ করেছি আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন সরকার যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা দেশটাকে পেয়েছি। এই যে তিনি ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন, ভঙ্গুর সবকিছু পেয়েছেন, আবার বললেন রূপপুর টানেল এবং কোনটা জানি আরেকটা বললাম, রূপপুর টানেল আর আরেকটা কি, কর্ণফুলী টানেল আর পদ্মা সেতু প্রকল্পে নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে। তো এইসব দুর্নীতির বিরুদ্ধে কি পুলিশ সোচ্চার হবে, নাকি এখন যারা চাঁদাবাজি সন্ত্রাস করতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হবে, নাকি উভয়ের পক্ষে সোচ্চার হবে? জি বিপুল, ধন্যবাদ। আসলে তারেক রহমান প্রায় 16-17 বছর পর দেশে এসেছেন। আমার ধারণা ছিল উনি ইংল্যান্ডে যাত্রী ছিলেন, লন্ডনে যাত্রী ছিলেন। আমার ধারণা ছিল ওনার করার কিছু ছিল না, উনি ব্যবসা বাণিজ্য করেন না, চাকরি করেন না, পড়াশোনাও করেন না। আমার ধারণা আপনার সাউন্ডটা আর একটু পরিষ্কার করলে ভালো হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে তারেক রহমান যখন আপনার লন্ডনে ছিলেন, এই 17 বছর উনি চাকরিও করেননি, ব্যবসাও করেননি, উনি পড়াশোনাও করেন। তো আমার যেটা ধারণা ছিল যে অফিসিয়াল পড়াশোনা না থাকলেও উনি হয়তো দেশ সম্পর্কে জানেন, দেশের প্রতিটা সেক্টর সম্পর্কে একটু পড়াশোনা করা যায়। এখন দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে, গুগলের জেমিনাই বলেন, তারপরে চ্যাট জিপিটি বলেন, তারপরে ক্লাউড বলেন, আপনি এই তারপরে হচ্ছে গ্রক বা হচ্ছে আপনি ডিপসিক, যে কোনো একটা আপনি জাস্ট গুগল করেন, গুগল করে জাস্ট আপনি সার্চ করেন, সার্চ করলে সব তথ্য পেয়ে যাবেন। আপনি দেখেন উনি পত্রিকায় বলেছেন আজকে অথবা গতকালকে, যে আপনি যে লিঙ্কটা পাঠিয়েছেন সেখানে উনি বলেছেন পদ্মা সেতু বানাতে নাকি 56,000 কোটি টাকা খরচ হয়েছে। 56,000 কোটি টাকা। আপনি জাস্ট একটু গুগল করেন, আপনি গুগল করলে পাবেন পদ্মা সেতু বানাতে বাজেট ছিল প্রায় 31,500 কোটি টাকা, সেটা 30,700 কোটি টাকা শেষ করে দেওয়া হয়েছে, 1,000 বা 1,200 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। তো যেটা 30,700 কোটি টাকায় বানানো হয়েছে পদ্মা সেতু, সেটাকে তারেক রহমান আজকে বলতেছেন এটা নাকি 56,000 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। তা আপনি চিন্তা করেন এই ধরনের ফালতু কথাবার্তা কি একটি দেশের প্রধানমন্ত্রীর মুখে মানায়? উনি তো একটু খবর নেবেন যে আসলে পদ্মা সেতুর বাস্তবিক কত টাকা খরচ হয়েছে, ওনার একটু খবর নেওয়া উচিত ছিল। খবর না নিয়ে উনি সাংবাদিকদের বলে দিচ্ছেন 56,000 কোটি টাকা খরচ হয়েছে পদ্মা সেতু। তারপরে 56,000 কোটি টাকা টেকনিক্যালি 2টা পদ্মা সেতু হয় বাংলাদেশে, 2টা পদ্মা সেতু হইতে পদ্মা জয়ন্তী, যেমন শেখ হাসিনা তখন উদ্যোগ দিতেন। গেল উনি বলছেন পটুয়াখালীতে নাকি 35,000 কোটি টাকা কারা লুটপাট করে নিয়ে গেছে কোনো কাজকর্ম না করে। আপনার কি সম্ভব বিপুল, আপনি আমার বলেন তো, কোন একটা দেশে আপনি কোনো কাজ করলেন না, কিচ্ছু করলেন না, 35,000 কোটি টাকা আপনি কোনো কাজ না করে লুটপাট করে নিয়ে গেছে শুধু একটা জেলা থেকে, পটুয়াখালী জেলা থেকে? এটা কি সম্ভব আপনি আমার বলেন? এই কথা ওনার মুখে মানায়? উনি বলতেছেন কর্ণফুলী টানেল এগুলি দরকার ছিল না, পদ্মা সেতু দরকার ছিল না, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দরকার ছিল না। প্রথমে তো ওনারা বলেছেন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে $5 বিলিয়ন আওয়ামী লীগ ঘুষ খেয়েছে। পরে যখন বুঝতেছেন 5 বিলিয়ন ইটস এ বিগ মানি, ওনারা জানেও না $5 বিলিয়ন কত টাকা, অনেক জানে না। তো ওনারা বলেন $5 বিলিয়ন, $12 বিলিয়ন একটা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওনারা বলছেন শেখ হাসিনা নাকি $5 বিলিয়ন খেয়ে ফেলেছে।
তারপরে $5 বিলিয়ন থেকে নেমে ওনারা 500 কোটিতে আসছেন। কোথায় 5 বিলিয়ন আর কোথায় 500 কোটি? তো যাই হোক, ওনারা 500 কোটিতে আসছেন। এখন 500 কোটি নিয়েও রাশিয়ার সংস্থা রোসাটম তারা বলতেছে এখানে তো নগদ টাকার কোনো ব্যাপারই নাই, আমরা কাউকে 1 টাকাও নগদ দিই নাই। এই যে $12 বিলিয়ন পুরাটাই হইতেছে ইন কাইন্ড ইনভেস্টমেন্ট। ইন কাইন্ড ইনভেস্টমেন্ট মানে এখানে আপনার হইতেছে সমস্ত ম্যাটেরিয়াল আনা নেওয়া। 5,000-এর উপর রাশিয়ান এখানে জব করে, তাদের স্যালারি, তাদের বেতন, তারপর হচ্ছে ইউরেনিয়ামের খরচ, বিভিন্ন ম্যাটেরিয়ালের খরচ, এগুলি সরাসরি রাশিয়া তত্ত্বাবধানে হচ্ছে। 1 টাকাও এখানে ক্যাশ টাকা দেওয়া হয় না। তো এখানে 500 কোটি টাকা দুর্নীতিটা হবে কোথায়? রাশিয়া বলতেছে আমরা 500 কোটি টাকা কাউকে দেওয়ার তো আমাদের সুযোগই নাই। আপনি দেখেন এইভাবে যে ব্যাপক একটা গুজব আওয়ামী লীগের বিরুদ্ধে তারা করেছে গত 16 বছর, অনেক বিশ্বাস করেছে। সেই লোকেরাই এখন ফেসবুকে এসে বলতেছে যে আমরা বিশাল বড় ভুল করছি। আওয়ামী লীগ যে বারবার বলতো যে এগুলি গুজব, এগুলি ফালতু কথা, শেখ হাসিনা যে চিৎকার করে বলতো, আমরা বিশ্বাস করি না। এই যে আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক মাসুদ কামাল, তারপর হচ্ছে আপনার এই মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল তুষার, ওনারা সকাল বিকেলে কথা বলতেছেন যে আমরা 16 বছর বলতো, আমরা এগুলি বিশ্বাস করি না। আমরা মনে করতাম উনি গায়ের জোরে এগুলি বলতেছেন, উনি প্রধানমন্ত্রী, চাপাবাজি করতেছেন, করতে হয়। কিন্তু এখন আমরা রিয়েলাইজ করি শেখ হাসিনা যতগুলি কথা বলছেন প্রত্যেকটা সত্য। তো এই যে তারেক রহমান, ওনার আসলে বাংলাদেশ সম্পর্কে কোনো অ্যাসেসমেন্ট ওনার নাই। উনি আমি জানি না ওনার স্পিচ কে লিখে দেয় বা ওনাকে কে গাইড করে, ওনার উপদেষ্টা। আমার মনে হয় তারাও অপরিপক্ক। উনি অপরিপক্ক একটা গ্রুপ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, ওনার স্পিচ রাইটার নিয়োগ দিয়েছেন, ওনার একান্ত সচিব যারা আছে আমার কাছে মনে হয় সব অপরিপক্ক। না হইলে উনি কুমিল্লায় গিয়ে কিভাবে বলেন আমি এখানে ইপিজেড বানাবো? উনি নীলফামারে গিয়ে বলেন এখানে মেডিকেল কলেজ বানাবো। উনি বগুড়ায় গিয়ে বলেন বগুড়া সিরাজগঞ্জ রেলপথ বানাবো। এগুলো সব আছে, এক্সিস্টেন্ট, এগুলো শেখ হাসিনা করে গেছে। তো এই কারণে উনি এই যে ওনার কথাবার্তায় যে গরমিল, উনি সংসদে দাঁড়িয়ে বলেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। তো এই যে কথাবার্তার যে একটা দুটা জায়গায় যদি আপনার কথাবার্তা ভুলে আমি ধরে নিতে পারি, ইট কুড বি স্লিপ অফ টাং। কিন্তু আপনি যখন কনসিস্টেন্টলি, আপনি কন্টিনিউয়াসলি আপনি মুখ খুললেই আপনার কথাবার্তা ইনকনসিস্টেন্টলি থাকতেছে, মুখ খুললেই আপনি ভুল বলছেন, মুখ খুলে আপনি ভুল তথ্য দিচ্ছেন, একটা পর্যায়ে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করে ফেলবে যে উনি একটু অশিক্ষিত, ওনার কথাবার্তা বিশ্বাস করা যায় না, উনি যা বলছেন, ভুল তথ্য দিচ্ছেন। এই জন্য আমি মনে করি যে আমি জানি না উনি কেন এই ধরনের কথাবার্তাগুলি বলেন। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, উনি প্রথম থেকে বলে আসতেছেন এই দরকার নাই, এক্সপ্রেসওয়ের দরকার নাই, ফ্লাইওভারের দরকার নাই, এগুলো প্রয়োজনীয় বাংলাদেশের নাই। তারপরে হচ্ছে তারেক রহমানের মেয়েও মনে হয় বলতেছিলেন কয়েকদিন আগে ফ্লাইওভারের নিচে বা এক্সপ্রেসওয়ের নিচে চলাফেরা করবে, লাইটিং নাই, কি জানি ওনারা বলতেছেন। তো তারপরে একবার শুনছিলেন তারেক রহমান বলছিলেন আমরা মনোরেল বানাবো, আমাদের মেট্রো রেল দরকার নেই, মনোরেল মেট্রো রেলের কোন প্রয়োজন নেই। ওনাদের ধারণাই নাই যে 2.5 কোটি থেকে 3 কোটি মানুষের একটা শহর, ঢাকা শহর, এই শহরে মেট্রো রেলের যে মাত্র একটা লাইন শেখ হাসিনা করে যেতে পারছিলেন, সেটাতে কি লেভেলের সার্ভিস দিয়ে যাচ্ছে, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসঅ্যাপার। এখন কথায় কথায় ওনারা বলেন যে 30 লক্ষ কোটি টাকা, 20 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা সরকার দুর্নীতি করে নিয়ে গেছে, এই টাকা দিয়ে 22টা পদ্মা সেতু, 30টা মেট্রো রেল করা যেত, এটসেট্রা। মানুষজন এখন বলতেছে যে ভাই গত 2 বছর সরকার ক্ষমতা ছিল, আপনারা আজকে 3 মাস, এই ফাঁকে তাহলে একটা পদ্মা সেতু, একটা মেট্রো রেল বানায় ফেলা তো আপনাদের উচিত ছিল, তাই না? এই টাকা আপনারা বলতেছেন দুর্নীতি হয়েছে, যে আপনারা যে বলতেছেন এই টাকা, তাহলে তো গত এই যে আপনি একটা কথা একটু আগে বলছেন ভাই, যে দেখেন গত 20 মাসে যে দুর্নীতি হয়েছে, আমি খালি একটা মন্ত্রণালয় নিয়ে আপনার সাথে কথা বলবো আজকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে 24-25-এ শেখ হাসিনা তো 24 শুরুই করতে পারে না, জুলাইতে আন্দোলন শুরু হইলো, 24-25 যে বাজেট ছিল 41,000 কোটি টাকা, 25-26-এর বাজেট 41,000 কোটি টাকা, টোটাল এই 2 বছরের বাজেট ছিল 81 হাজার কোটি টাকা। বিপুল ভাই, এই 81,000 কোটি টাকা গন, তো জানেন এই টাকা কই? এই জন্য আমি যেটা বলতে চাইতেছি, আগে নিজেদের পকেটে ঢুকে দেখেন যে আপনারা এই গত 2 বছরে যা দুর্নীতি করছেন এবং বিএনপি সরকার গত 3 মাসে যা করছে, আগে নিজেদের মানে পকেটে ঢুকে দেখেন। আওয়ামী লীগ যে উন্নতি করে গেছে সেটা তো ভুল না বের করে নিজের উন্নতি করার চেষ্টা করেন। ধন্যবাদ। একদম সঙ্গে থাকুন। আর শরীফ ভাই, তাহলে আপনি কি ভাবছেন যে তো দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেন, বাস্তবে মাঠে তো এটার প্রয়োগ হবেই, এবং যে দলেরই হোক
তার নিজের দলের হলেও ব্যবস্থা নিবে পুলিশ, এবং পুলিশও প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী আশা করি তার কথা রাখতে পারবেন। এ পর্যন্ত তার যে স্টেপস গুলো, প্রধানমন্ত্রী হওয়ার পরে যে মন্ত্রীগুলো উনি নিয়োগ দিয়েছেন, সবচাইতে এক্সট্রিমিস্ট ভার্সন গুলো আমরা দেখলাম তারা মন্ত্রী হয়ে পাইছে। বিএনপিতে কিন্তু অনেক সিনিয়র এবং খুব দায়িত্বশীল লোক আছে, প্রায় 5-6 জন লোক আছে যারা অতীত আছে, তারা দায়িত্ব পালন করে আসছে। সে লোকগুলো কিন্তু এখানে কোনো জায়গা পায়নি। তো আপনার বিড়াল দেখলে, মোষ দেখলে বোঝা যায় বিড়াল এই দূর ধরবে কি ধরবে না। তো এখন উনি যাদেরকে দিয়ে দেশ মানে মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো খুব একদম তো খুনের আসামি আছে। তারপরে আরো কতগুলো খুব এক্সট্রিমিস্ট। তারপরে এই যে শিক্ষামন্ত্রী যে দিছে, ও মাই গড, তো না ইংরেজি জানে না বাংলা জানে, তো ছেলেরা বাচ্চাদের কাছে সে তো লাফিং স্টক, মানে হাসির পাত্র হয়ে গেছে। পার্লামেন্টে দাঁড়াইয়া হ্যাঁ লেখাপড়া করো, আছো তো ভালো, মানে এটার কোনো আর্ট নাই, কালচার নাই। মানে একটা শিক্ষামন্ত্রী, ভারতে প্রথম শিক্ষামন্ত্রী বানাইলো কারে? শিক্ষামন্ত্রী বানাইলো আবুল কালাম আজাদ, প্রথম নেহেরুর সময়। তারপরে আসলো শিক্ষামন্ত্রী আসলো আবুল কালাম আজাদের যে পিএস ছিল হুমায়ুন। বঙ্গবন্ধু শিক্ষার জন্য দায়িত্ব দিল ডক্টর কুদরতি খোদা। কুদরতি খোদা একটা রিপোর্ট দিয়ে গেল, এটা কিন্তু সেটা তো তার আগে 15ই আগস্ট এসে গেল, যার জন্য কোনো কিছুই হলো না। শিক্ষা ব্যবস্থাটা এটার তো জানতে হবে, বুঝতে হবে, মাথায় থাকতে হবে যে একেবারে লেটেস্ট যে ডেভেলপমেন্ট, যে মোল্লা ভাই যে বললেন যে এআই যে নিয়ে মানুষ কাজ করতেছে। মানুষ তো এখন খুঁতা কুড়াল আর ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিতরে নাই, ওটা তো ব্যাকডেটে। এটা বুঝতে হবে যে এখন হাইটেক চলতেছে, এখন চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একেবারে উন্নতির অ্যাডভান্সমেন্ট, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের লাস্ট স্তরে পৃথিবী চলতেছে। তো সেই পৃথিবীতে বসে যদি ওই ভালো আছো তো নকল টকল করো না লেখাপড়া, আর এই পৃথিবীর নকল তো বই সামনে দিয়ে দেয় যে তুমি পরীক্ষা দাও। তুমি ইচ্ছে করলে বই দেখেও পরীক্ষা করতে পারি, যে মোল্লা ভাই অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকায় দেখলাম, বহু জায়গায় দেখলাম। তো বই সামনে খুলে দিলে তো ওখান থেকে খুঁজে বাইর করতে অনেক সময় লাগে। বইটা পড়া লাগে, পুরো বইটা। নকল করবো, নকলের জন্য হেলিকপ্টার নিয়ে কিন্তু আমি আসবো ধাওয়া দিয়ে। সেই যে 15 বছর আগে সে যা করছিল ওইটা আইজে চালাচ্ছে, মনে করছে পৃথিবী ওখানে আছে। তো এটা হলো এদের দিয়ে, এরা যে কি করবে এটাতে বোঝা যায়, কিছুই করতে পারবে না। তারপরে যে সমস্যা, যে হাজারো সমস্যা নিয়ে চলতেছে, প্রতারণা করে কিন্তু কোনো পার পাবে। আপনি কোঅপারেশন, হাজারবার বলে যাচ্ছি যে কনফ্লিক্ট নয়, কোঅপারেশন ছাড়া উন্নয়নের কোনো টিকে থাকার কোনো পথই নাই এখন। তো এখানে যারা আপনাকে নিয়ে বসাইলো তাদের সাথে যদি প্রতারণা করেন, তার শাস্তি কিন্তু আছে। এটা বুঝতে হবে, বুঝে চলতে হবে। পৃথিবীটা এত সোজা না, আর রাজনীতিটা এত সোজা না। তো একেবারে কি করবে আসলে কিছুই বুঝে পাচ্ছি না, যে এ পর্যন্ত কোনো নতুন কিছুই দেখাইতে পারে, একদম কিছুই। তারপরে যা কিছু দেখতেছি যে একটু ডাফার টাইপের বক্তব্যগুলো বেশি আসতেছে, একেবারে স্ববিরোধী বক্তৃতা আসতেছে। তারা তো ইউনূস যে আকামগুলো করে গেছে, যে গণবিরোধী, গণদুশ্মনের মতো ইউনূস যে কাজগুলো করে গেছে, তার প্রত্যেকটা কাজ ইনট্যাক্ট সেইভাবেই চালাই যাচ্ছে, কোনো সেখান থেকে কোনো চেঞ্জ নেই। মানুষ তো আশা করছিল যে
তারেক ক্ষমতা নেওয়ার সাথে সাথে জেলখানার থেকে যে 1.5 বছর যাবত বিনা বিচারে মানুষগুলো আটক, তাদেরকে তারা মুক্ত হয়ে যাবে, তারা যে জামিন পেয়ে চলে যাবে। যে ফলস কেসগুলো কি জানেন, ম্যাক্সিমাম ফলস কেসগুলো বিএনপির লোকেরা দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ম্যাক্সিমাম লুটতরাজ গুলো বিএনপি করছে, তারা লুটতরাজ করছে, আর জামাত লুটতরাজ করছে, কিন্তু সাথে আবার অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে, তাদের গোল আলাদা। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে, বিরুদ্ধে যুদ্ধ করছে, আওয়ামী লীগকে সরাই দিছে, এখন তারেক সামনে আছে, কখন তার বিরুদ্ধে লেগে যাবে তার কোনো ঠিক নাই। কিন্তু তার জামাতের তো বিয়ে না, গণতন্ত্র প্রতিষ্ঠা না, দেশ রাখার দরকার নেই, দেশ ধ্বংস করতে পারলেই তার সাকসেস জামাত, দেশ বিরোধী জামাত। তো সেই জামাতকে তুষ্ট করছে। আপনি একটা কাজও তো আপনি দেখেন না, একটা কাজ স্টেপসও তো আমি ভালো দেখি না। প্রত্যেকটা কাজ যেখান থেকে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেবে, বেঁধে ফেলবে যে জামাত, সেই জামাতের ভিতরে গিয়ে সে তলে তলে ইয়া করতেছে। পার্লামেন্টে এ পর্যন্ত সেই যে মান্দাত্তার আমল, সেই যে পচা জঙ্গি জিহাদিদের সেই কি জন্য জিহাদি সনদ, এইটা নিয়ে কামড়াকামড়ি, এত যে দেশ বিরোধী যে ইয়া হলো, চুক্তি হলো, গোপন চুক্তি হলো, তারপরে অনেক কত কি ঘটনাগুলো ঘটে গেল, এইগুলোতে কার নাই। তারপরে সে পরিষ্কার। আর শেষ করতে হবে, একেবারে সময় শেষ। বড় ষড়যন্ত্রকারী মন্ত্রীকে যে খলিল রে মন্ত্রী বানাইছে, খলিল রে মন্ত্রী বানানোর পরে এই সরকার আছে, এই সরকার কি এটা এর কোনো ফিজিবিলিটি আছে? এই সরকার কি কোনো অ্যাক্ট করতে পারবে? দেশপ্রেমিক কোন কাজ জাতির জন্য, জাতির উন্নয়নে কিছুই করতে পারবে না। এক আলোচনা পার্লামেন্টে পর্যন্ত আলোচনা হলো না যে 1981 সালে, এবং জিয়াউর রহমানকে উনি মালা পরিয়েছিলেন, সেই ক্লাস 5-6 থেকেই উনি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। এবং এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে, কারণ আওয়ামী লীগ সরকার আমলে ওনার জাতীয়তাবাদী আদর্শ ওখানে ছিল না। ওখানে তখন মুক্তিযুদ্ধের আদর্শ ছিল, আওয়ামী আদর্শ ছিল, অন্য রকমের আদর্শ এবং চেতনা ওনার মধ্যে ভর করেছিল। এখন যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায়, এখন জাতীয়তাবাদী আদর্শ ওনার সে ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যে উনি ছোটবেলা থেকেই ক্লাস 5-6 থেকে উনি জাতীয়তাবাদী আদর্শ উনি বিশ্বাস করেন। তো যাই হোক, যেটার কথা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ঢাকার একটি থানাতে আমরা বলতে শুনেছি যে দলীয় নেতাকর্মীদেরকে আনডিউ ফেভার দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে যদি উনি লিগ্যাল শব্দটা ব্যবহার করেছেন, যে লিগ্যালিটির ভেতরে থাইকা বিএনপির নেতাকর্মীদেরকে সহযোগিতা করবা, এরকম একটা নির্দেশনা কিন্তু উনি দিয়েছেন। কপাল ভালো যে উনি লিগ্যাল শব্দটা ব্যবহার করেছেন। ওই শব্দটা ব্যবহার না করলে একদম ডার্ক, এটা মেসেজটা হয়ে যেত ডার্ক, যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সহযোগিতা করার সরাসরি নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিয়েছেন থানার ওসিদেরকে। এবং ইতিমধ্যে আমরা শত না হাজার হাজার চাঁদাবাজির ইনসিডেন্ট দেখেছি। বিএনপির, জামাতের, এনসিপির, তারপরে হচ্ছে ঝুলাই যোদ্ধা, তারপরে এই আমরা জুলাই যোদ্ধা বলি না, আমরা বলি ঝুলাই যোদ্ধা। তো দেখলাম যে পরকীয়াতে অ্যারেস্ট হয়েছেন, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছেন, এরা সবাই জুলাই যোদ্ধা। তারপরে হচ্ছে যে বাসা বাড়ি নিয়ে, জমি নিয়ে আপনার মারামারি কাটাকাটি, এও জুলাই যোদ্ধা। সবাই নাকি বাংলাদেশে মোটামুটি 2024 সালে জুলাই আগস্টে যেখানে আপনি আহত হয়েছেন সবাই জুলাই যোদ্ধা, এবং 350 জনের উপরে জুলাই যুদ্ধ কবর থেকে ফিরে আসছে। কথা হচ্ছে এইসব জুলাই যোদ্ধারা রিসেন্টলি এনসিপির লোকজন বলা বলি শুরু করেছে, তারা নাকি কখনো চাঁদাবাজি করেন নাই, অবরোধ দখল করেন নাই, ওনারা এমনি এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন এই এনসিপির লোকজন স্টিল চাঁদাবাজি করে যাচ্ছে, এই আপনার বিএনপি চাঁদাবাজি করছে, এমনকি জামায়াতের লোকজন যাদেরকে বাংলাদেশের মানুষ মনে করে যে এরা ইসলাম বেসড, এরা হুজুর, এরা ভালো মানুষ, এদেরকে ভোট দিলে বাংলাদেশ ইসলাম এস্টাবলিশ হবে, এদেরও আপনি দেখবেন যে প্রতিটা জেলায়, থানায় এদের চাঁদাবাজির কাহিনী আমরা দেখতে পেয়েছি। বিগত 18 মাস বা 20 মাস মিডিয়ার তো কমপ্লিটলি ব্ল্যাক আউট ছিল। আপনি জানেন বাংলাদেশে 350 জনের উপর সাংবাদিক অ্যারেস্টেড, তারা গ্রেপ্তারকৃত। এর মধ্যে যারা
আনিস আলমগীর মতো লোক যে জুলাই আগস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, এই জুলাই আন্দোলনকে সাপোর্ট করার কথা বলেছে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে। এমন কোন সাংবাদিক, টপ লেভেলের সাংবাদিক নাই যারা থ্রেটেন ফিল করেন নাই। প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো জায়গায় যেখানে আক্রমণ হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশে থাকার কথা। এরকম একটা ডার্ক পরিস্থিতিতে, সংবাদপত্রের একটা ডার্ক পরিস্থিতিতে যখন আপনার তাদের চাঁদাবাজির কাহিনী উঠে আসে, তাহলে বুঝতে হবে যে চাঁদাবাজিটা কোন লেভেলে চলছে। তো এখন এনসিপি গুন্ডারা, তারপর হচ্ছে বিএনপি, জামাতের লোকজন যেই হারে চাঁদাবাজি বাংলাদেশে করছে, সেগুলো তো বাংলাদেশের পুলিশ কন্ট্রোল করতে পারছে না। আগে এনসিপির লোকজন থাপড়াইতো, আগে এই জুলাই যোদ্ধারা থাপড়াইতো, এখন বিএনপির লোকজন থাপড়ায়, এখন জামাতের লোকজন থাপড়ায়। পুলিশ তো ভয়ের চোটে বিএনপি জামাতের লোকজন ধরেই না। এবং সেদিন আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আজকেও সেই এক্সাম্পল কথায় আবারও বলবো। ওই যে যিনি কিডনির অপারেশন করেন, এই ডাক্তার ভদ্রলোক, উনি প্রায় 1000-এর উপর কিডনির অপারেশন করেছেন। ওই ডাক্তার ভদ্রলোকের হাসপাতালে গিয়ে যখন চাঁদা চাইলো, ওই ডাক্তার ভদ্রলোক যখন পুলিশের কাছে গেলেন সাহায্য চাইতে, পুলিশ কিন্তু বলেছে যে আমাদের পক্ষে কিচ্ছু করার নেই, আমার হ্যান্ডস আর টাইট, আমাদের হাত পা বাঁধা। তাইলে এই বিএনপি সরকারের সময় যখন পুলিশ বলছে তাদের হাত পা বাঁধা, যখন আপনার যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ছুটে যেতে হয় এটা রফা দফা করার জন্য, হ্যান্ডেল করার জন্য, তাহলে আপনার বুঝতে হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের হাতে নাই। বাংলাদেশে এই যে বলছে সবাইকে অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করবা, তারেক রহমান সাহেব যে পুস্তক পড়তে যে কথাবার্তা বলছে জনগণকে মোহিত করার জন্য, এগুলো যে ফালতু কথা, এগুলো বুঝতে আমাদের মোটেও বাকি নেই। কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি কখনোই কোনো বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা অ্যাকশন নিতে দেখি নাই। দু একটা জায়গায় মৌখিক ভাবে আমরা কথা বলতে শুনছি, দু একটা জায়গায় হয়তো থানা থেকে গিয়ে খুব রেয়ার, মনে করেন 1001টা, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে কোর্টে চালান করে দেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো বিচার আচার, এগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাই। তাহলে হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে কিন্তু পত্রিকায় একটা রিপোর্ট আসতো, সাথে সাথে ধরপাকড় শুরু হয়ে যেত, সেটা এমপির ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, আওয়ামী লীগের। এমনকি আপনি দেখেন সামান্য একটা চাঁদাবাজির অভিযোগ ছিল এই সম্রাট সাহেবের বিরুদ্ধে, ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সভাপতি সম্রাট সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত সত্য না, তাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, তার পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি দেখেন কি লেভেলের টাইট শেখ হাসিনা দিয়েছিলেন। তারপরে হচ্ছে আপনার ওয়ান্ডার ক্লাব টাইপের কিছু ক্লাবে আওয়ামী লীগের লোকজন ধরা পড়েছিল এখানে জুয়া টুয়ার সাথে জড়িত, তাদের প্রত্যেকের পদ চলে গেছে, প্রত্যেকে অ্যারেস্টেড হয়েছেন, তাদের বিরুদ্ধে দুটো মামলা হয়েছে, কেস হয়েছে, পদ হারিয়েছে। আপনি আমাকে একটা কেস দেখাতে পারবেন বিএনপির গত 2.5 মাসে বা 3 মাসে যে একটা বিএনপির লোক, যুবলীগ, যুব দল বা ছাত্র দল বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপি কেউ চাঁদাবাজির ব্যাপক অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে, সে অ্যারেস্টেড হয়েছে? ওই যে কিডনির ডাক্তার ভদ্রলোক যিনি হাসপাতাল চালান, তার যে অভিযোগ ছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে পর্যন্ত এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি বা তাকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। তাহলে আপনি দেখেন এরকম একটা অরাজক পরিস্থিতি, একটা অরাজকতার মধ্যে যখন তারেক রহমান সাহেব বলেন যে না, আইন সবার জন্য সমান, সবাইকে সমানভাবে ট্রিট করবেন, অথচ দলীয় থেকে আরেক নির্দেশনা দেওয়া হচ্ছে, দলের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে দলের নেতা কর্মী আসলে তাদেরকে অন্যভাবে ট্রিট করবা, তাহলে পুলিশ কি করবে? আর যে জায়গায় পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তারা বলতেছেন জাতীয়তাবাদী আদর্শ তারা বিশ্বাস করেন, সে ক্লাস 5-6 থাকতে তারা জিয়াউর রহমান সাহেব তার দেখা হয়েছে, ওই আদর্শেই তিনি দেশ গঠন করবেন। তাহলে এই যে পুলিশ, যে পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীনও ব্যারিস্টার সাইদুর রহমান সুমন এই অভিযোগটা করেছিলেন পুলিশের বিরুদ্ধে, করে উনি দলীয় পদ হারিয়েছিলেন। তো এখনো তো পুলিশের সেই ঘটনায় ঘটতেছে। আগে ওনারা মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী আদর্শ নিয়ে কথা বলতেন, একই লোকগুলি এখন জাতীয়তাবাদী আদর্শ বলতেছেন। তো এই আবার আগের বক্তা নিখিল ভাই যে কথাগুলি বললেন, দেখেন পুলিশ বাংলাদেশের সিস্টেম হয়ে আসছে, সিস্টেম থেকে পুলিশকে কেউ বের করে আনার চেষ্টা পর্যন্ত করেনি, করবেও না, কারণ পুলিশকে সবাই সাথে লাঠিয়াল বাইক ব্যবহার করতে পছন্দ করে। ধন্যবাদ। সঙ্গে থাকুন। শরীফ ভাই, আপনার মন্তব্য শুনি, আপনি তো বহু সরকার দেখেছেন, বহু সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনেছেন, শেখ হাসিনার বক্তব্য শুনেছেন, এরশাদ প্রেসিডেন্ট ছিলেন তার বক্তব্য শুনেছেন, আরো বহুজনের বহু বক্তব্য শুনেছেন, অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তাদের প্রধানদেরও বক্তব্য শুনেছেন। নতুন কি পাইলেন? সেই নতুনটা কি রক্ষা করতে পারবেন কিনা? নতুন কিছুই পাইনি, একদম কিছুই পাইনি। সেই নতুন বোতলে পুরাতন মদ, একই জিনিস। সেই আমরা তো জাতীয়তাবাদী, যে শুনলাম যে
পুলিশের কর্মকর্তা বলছে যে জাতীয়তাবাদী আদর্শ, কারণ সে ছোটবেলার থেকেই আমি তো জাতীয়তাবাদী আদর্শ যখন ফ্লট করে তখন থেকে আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাতীয়তাবাদী, ওখান থেকেই তো শুরু, তখন থেকে আমি দেখছি যে জাতীয়তাবাদী আদর্শ কাকে বলে। জাতীয়তাবাদী আদর্শ হচ্ছে দুর্নীতিকে ইনস্টিটিউশনাল শেপ দেওয়া। সেটা হলো আর্মি থেকে মেজরদেরকে নিয়ে এসে, এটা জিয়াউর রহমানই তার প্রতিষ্ঠাতা, সেই হচ্ছে এসপি বানাই দিল। সেই এসপিরা কি করলো, তার অধীনে যে থানাগুলো ছিল থানার দ্বারা ওসিদের বলল ডেকে, আমার সামনে ঘটনা ঘটছে, তেজগাঁ থানার ওসি আমাকে এসে বলল, সে মনটা খুব খারাপ, কি যে মাসে 2 লক্ষ টাকা তাকে দিতে হবে। কে বলছে? এসপি সাহেব। তো সে কোথা থেকে টাকা দিবে? যাও, সেই টাকার ব্যবস্থা হলো। ওখানে বসেই কয়েকজন ছিল, ব্যবসায়ী ছিল, তারা বলল যে আপনি চিন্তা করছেন কেন, আমরা 5 লাখ টাকা তুলে আপনাকে দিব, আপনি 3 লাখ টাকা আপনার পকেটে রাখবেন আর 2 লাখ টাকা ওই এসপি সাহেব দিয়ে আসবেন, সুবিধা কি? ইনস্টিটিউশনাল শেপ, এইভাবে দুর্নীতি। আর এইটা হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ। জাতীয়তাবাদী আদর্শ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি। সেটাও আমার খুব ঘনিষ্ঠ, ছাত্রলীগ করতো, তার বাবা ছিল কর্নেল। সে আমাকে বললো যে ভাই, আমার তো ফরিদপুর বাড়ি, আমার তো এখন নতুন সংগঠন করতে হবে, কারণ আমার বাপের চাকরি থাকবে না। কি হবে? কয়েকদিন পরে দেখলাম যে নতুন ফ্রেশ কেস ভর্তি পিস্তল এনে ও ডিস্ট্রিবিউট করলো, ওর হাতে ও একটা পাইলো আর সব অন্যদেরকে দিয়ে দিল। 24টা পিস্তল আসলো একদিনে, ঝকঝক। কিন্তু জাতীয়তাবাদী। ছাত্রদেরকে কি করলো? হিজবুল বাহারে করে জিয়াউর রহমান নিয়ে গেল সিঙ্গাপুরে ছাত্র ছাত্রীদের নিয়ে। আমি জাতীয়তাবাদী আদর্শ তো দেখছি, অনেক দেখলাম। সেই জাতীয়তাবাদী আদর্শ যদি ওনারা ভুলতে না পারেন, গ্রেনেড হামলা, যে এইটা হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ। ধ্বংস করে দাও, শেষ করে দাও। বিএনপি কেন 15 বছর রাজনীতি বা ক্ষমতার বাইরে ছিল? বিএনপির থাকার কথা 5 বছর। 5 বছর বিএনপি, 5 বছর শেখ হাসিনা। 2001-এ শেখ হাসিনা উনি গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য উনি 2001-এ যা কিছু হয়েছে, কি হয়েছে সেটা আমি জানি। শাহাবুদ্দিন সাহেব কি করছেন, 3 দিন আগে আপনার আর্মি লেলাই দিয়ে সব জায়গা থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিট থেকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদের লিভিং ওয়ার্কার সবাইকে জেলখানায় ঢুকাই দিয়েছে, পিটাইছে, দেশ ছাড়া করছে। তারপরে তো নির্বাচন হচ্ছে। তো এগুলো হচ্ছে আমার চোখে দেখা কিছু। জিয়াউর রহমানের বক্তৃতাও শুনছি, প্রেস কোর্সে উনি বক্তৃতা দিছিলেন, ক্ষমতা গ্রহণ করে সাইমের কাছে থেকে ক্ষমতা নিয়ে উনি পিস্তলের মুখে আরো কয়েকজন সঙ্গীর সাথে নিয়ে গিয়ে বললো আপনি রিটায়ার করেন। কেন? আপনি অসুস্থ। যে কে অসুস্থ সে নিজে জানে না, জানে জিয়াউর রহমান। এই আদর্শ, এটা হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ। আরো অনেক জাতীয়তাবাদী আদর্শ আছে, এগুলো ইতিহাসে লেখা আছে, পত্র পত্রিকায় আছে, সব জায়গায় আছে, ডকুমেন্ট হিসেবে আছে। সর্বশেষ যে জাতীয়তাবাদী আদর্শ দেখলাম, এই জাতীয়তাবাদী আদর্শ থেকে যদি ওনারা মুক্ত হতে না পারেন, এই প্রধানমন্ত্রী হিসেবে তার কথা, সে তো বললো যে আই হ্যাভ এ প্ল্যান, তারপরে বললো ঘুরে এসে যে এডিট করে উই হ্যাভ এ প্ল্যান। তো জায়গায় আমি বুঝছি যে এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, চমক দেওয়া। তো প্ল্যান তো দেখলাম, কি প্ল্যান আছে না, যে শেখ হাসিনা যেখানে 41টা প্রোগ্রাম, যে সেফটি প্রোগ্রাম, যে মানুষের সোশ্যাল সেফটি প্রোগ্রাম, তার 1-2টা করে রিভাইভ করে অন্য নাম দিয়ে বলতেছে যে এটা একটা নতুন। তো
তো এটা থেকে মানে একটু মানুষকে, রাজনীতিটা হচ্ছে, আমি আসলে বলতে গেলে চাই না, কিন্তু বলতে গেলে আসে, মুখ দিয়ে চলে আসে। রাজনীতি হচ্ছে যেমন সঙ্গীত হচ্ছে 16 কলার শ্রেষ্ঠ কলা হচ্ছে সঙ্গীত, আর সকল রাজনীতির শ্রেষ্ঠ নীতি হচ্ছে, সকল নীতির শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি। রাজনীতিবিদ কি করতে পারে, একজন অর্থনীতিবিদ কি করতে পারে? রাজনীতিবিদকে তাকে ডিপ্লোম্যাট হতে হয়, তাকে ইকোনমিস্ট হতে হয়, তাকে সায়েন্টিস্ট হতে হয়, তাকে অনেক কিছু হতে হয়, তাকে সমাজের যা যা ডিমান্ড আছে প্রত্যেকটা ডিমান্ড তাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ফুলফিল করবে। আপনি যদি না জানেন তো ডিমান্ড ফুলফিল কি ফুলফিল করবে? তো বাংলাদেশ রাজনীতি যেভাবে আবর্তিত হচ্ছে, এটা তো আমি দেখছি পিছনে চলে যাচ্ছে। যে চুক্তি হলো, ইউনূসের মতো একজন দস্যু ডাকাত, একজন পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ, সে যে দেশটাকে সে শুধু তার নিজের জন্য যা কিছু করছে, জনগণকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে নিজের আখের গুছাইছে এর ভিতরে এই কয় মাসে, বছরে। তো সেই লোকটা লাস্টে কি দেখলাম, যে বাচ্চাদেরকে এতগুলো 400 শিশু এ পর্যন্ত মারা গেছে, আর অসুস্থ তো হয়ে আছে হাজার। তো এর বিরুদ্ধে এই যে যারা আসলো নির্বাচন করে, বিএনপি নির্বাচন, এর আগেও অনির্বাচিত ছিল, নির্বাচিত অনির্বাচিতর ভিতর তো আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না। ইউনূসের ভিতরে আর এই সরকারের ভিতরে তো আমি পার্থক্য খুঁজি। আমি জনগণের ভোটের কথা, জনগণের রায়ের যে মূল্য, এটা তো আমি দেখতে চাই, এটাকে মূল্যায়ন করতে হোক, এটা আমি দেখতে চাই। কিন্তু তা কি হচ্ছে? ইউনূস যে কাজটা করছে সেই কাজটাই এখানে হচ্ছে। এই জেলখানায় পচে মরছে আওয়ামী লীগের লোকজন, নিরীহ নিরপরাধ, তারা দাদা কোনো দুর্নীতির সাথে জড়িত না, কোনো কিছুর সাথে জড়িত না, এরকম হাজার হাজার নেতা কর্মীরা তারা জেলখানায় পচে মরছে। জেলখানায় আপনি, এটা হচ্ছে রাইট, আপনি কেস দেন, কেস দিয়ে তারপরে তার তো জামিন দিবেন, জামিন হচ্ছে রাইট। সিরিয়াসলি সমাজে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি আপনি ঝুঁকিপূর্ণ না হন, আপনি যদি সন্ত্রাসী না হন, যে সন্ত্রাসীকে ছেড়ে দিলে সে গিয়ে আরেকটা হত্যা করবে বা একটা দুর্ঘটনা ঘটাই দেবে, এই সমস্ত যে অ্যালার্মিং লোক আছে, ক্রিমিনাল আছে, তাদেরকে হয়তো জামিন দেওয়া, তাদেরও জামিন কোর্ট দিয়ে দেয়, তো হাইকোর্ট তো দিয়ে দেয় তাদেরকে, কে জামিন গ্যারান্টার দেখে দিয়ে দিল, কারো 1 লাখ টাকা 5 লাখ টাকা গ্যারান্টার দিয়ে দেয়, জামিন দিয়ে দেয়। আর আপনি এই ইউনূস যা করছে, সেই এতগুলো সাংবাদিক, 300-র উপরে সাংবাদিক, যাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, 600-র উপরে মামলা দিছে, হত্যা মামলা দিছে। আপনার সাংবাদিক বলতে যে যা বোঝায়, সেই সাংবাদিক গুলো এখন যেখানে, আর যারা এখানে আছে তারা তো এই সাংবাদিকেরা তো ওই যে জাতীয়তাবাদ আদর্শের সাংবাদিক, জামাতের সাংবাদিক। তো কি করছে সেই নির্বাচিত সরকার? কি সেই ইউনূসের মতো সেই দেশের শত্রু, জাতীয় সব বেঈমান, তার মতো কাজ করবে এই সরকার? আমি একটা কাজও তো ভালো দেখছি না, একটাও না। তো এই কথাটা আগেও বলছি যে আপন বুঝ পাগলেও বোঝে। তাকে জামাতের এই জঙ্গিদের কাছ থেকে যদি তাকে